আমরা জানি যে সেনাবাহিনীতে সাধারণত একবার চাকরি চলে গেলে আর চাকরি হয় না, কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটাইলো, তাকে যেহেতু অবসর দিয়ে বাধ্যতামূলক অবসর দিয়েছিল, প্রমোশন দিয়ে আবার নিয়ে গেল। মানে বোঝা গেল আগামীতে যাতে জামাত বিএনপি বলতে পারে, এই জামাতি তোমাদের কিন্তু আমি এই সুবিধা দিয়েছিলাম, তাই আবার আমার সাথে থাকো। তারা এটা একটা প্রতিশোধ হিসেবে নিল যে এটা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি একটা চপেটাঘাত। এই গোলাম আজমের পোলাকে প্রমোশন দিয়ে বিএনপি আমাদের চপেটাঘাত করলো, এর প্রতিশোধ জনগণ নিবে, এবং এর প্রতিশোধ জনগণ জনগণের মুখোমুখি হইতে হবে, আর এর কৈফিয়ত দিতে হবে। এই মুসলেকা সরকারকে কৈফিয়ত তো বহু কাজেই দিতে হবে, এর কারণেও দিতে হবে। জি। তো ফরিদ ভাই, আপনার কি মনে হয় না যে আগামীতে অদূর ভবিষ্যতে অন্য কোন সরকার আসলে এই যে যারা 150 এখন অবসরে নিছে আর কি, অবসরে জি গেছে, জি যেসব সেনাপ্রধান অতীতে অবসরে গেছে বা ভবিষ্যতে যারা যাবে, ওদের সবাইরে আইনা ফিল্ড মার্শাল ঘোষণা দিবে? মানে অস্বাভাবিক কিছু না। আপনি যদি এটা করতে পারেন, রাজাকার আলবদরের পোলাদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের আপনি যদি পদোন্নতি দিতে পারেন, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দিতেই পারে। হতে পারে আমি সিভিল লোক, আমারও জেনারেল ঘোষণা দিতে পারে। কিভাবে জেনারেল? ফরিদ তো কথা কইছে তো, ফরিদ জেনারেল। রাশেদের তো ছিল ইউটিউব চ্যানেল ছিল, জেনারেল দিয়ে দিলাম, কারণ এগুলো দেখাই দিচ্ছে, শিখাই দিচ্ছে। তবে আওয়ামী লীগের না খুব উপকার হয়েছে, ছাত্রলীগের, যুবলীগের, এবার খুব উপকারও করেছে। আপনি যাই বলেন ভাই, 5ই আগস্ট বাংলাদেশিদের জন্য, আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের জন্য সাপে বর হয়ে গেছে। যদিও আমাদের অনেক মূল্য দিতে হলো, কিন্তু সাপে বর কিভাবে? আগামীতে এমন কিছু আওয়ামী লীগ করতে চেয়েছিল যা করতে পারে নাই, বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলতে পারে নাই, করতে পারে নাই, এখন সেটা করা আসান হয়ে গেছে, কারণ তারা ওগুলো করে দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হলেই তাকে জেলে ভরতে হয়। তারা দেখিয়ে দিয়েছে জয় বাংলা স্লোগান দিলে পিটাইতে হবে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কবরে আগুন লাগাতে হবে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বাড়ি ঘরে আগুন দিতে হবে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে যে কথা বলবে তারা জিন্দা জ্বালাই দিতে হবে, পানিতে ডুবাইতে হবে। এটা শিখাই দিয়ে গেছে। এরা শিখাই দিয়ে গেছে যে কিভাবে কোর্ট আদালত নিয়ম কানুনের বাইরে কিভাবে শায়েস্তা করা যায়। এটা আওয়ামী লীগ শিখে ফেলেছে এবার। আর এর প্রতিপক্ষ কি বলতে হবে, মানে আকাম করার পরে কি বলতে হবে, এটা তো গবেষণার বিষয়। মোটামুটি কিছুই করার দরকার নাই, জাস্ট জামাত আর বিএনপি আর ভাবির পোলাদের এই কথাগুলো খালি শুধু কপি একটা নোট করে সামনে রেখে দিতে হবে। মানে আপনাকে জামানতের, আপনাকে উত্তর দেওয়ার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না। মনে করেন বললো জামাত কেন নিষিদ্ধ, জাস্ট আওয়ামী লীগ আর ভাবির পোলা আর ওই যে মান্না ভাইয়ের পেতি পাঠা, তারেকের পাঠা, ওই যে জাহেদ কি বলছে দেখাই দিবেন। মনে করেন তারপরে বললো ছাত্র শিবির কেন জেলে যায়, কেন তারা জেলের বাইরে হাওয়া হয়ে যাইতেছে, জাস্ট ছাত্রলীগ সম্পর্কে যে মন্তব্য দিয়েছে ওটা দিয়ে দিলে হবে। তারপরে মনে করেন ছাত্রলীগের রব্বানি বা সাদ্দাম বা অন্যান্য ছাত্র নেতা, যুব নেতা, সম্রাটেরা বললো এই শিবিরদের ঘর থেকে বেরোতে দিব না, জামাতকে ঘর থেকে বেরোতে দিব না, ধরলে হাত পা ধরবা, পিটাবা, ভাঙবা, এটা করবা, ওইটা করবা। অথবা বললো যে ধরতে পারলে 10,000 টাকা দিব। অথবা বললো যে এরা কেউ রাজনীতি করতে পারবে না, বাংলাদেশে থাকতে পারবে না। যখন এটার প্রতিবাদ করবে বিএনপি এবং জামাত, জাস্ট এখন যা যা বলছে এটা কপি শোনাই দিলে হবে। তাদের পয়েন্ট তাকে আওয়ামী লীগের কষ্ট করতে হবে না, জাস্ট তাদের পয়েন্ট, মানে অর্থাৎ আমি যখন কিছু করব রাশেদ ভাই কি কি বলছিল ওটা শোনাই দিলেই হবে। এটা ভালো করেছে। এটা আবার ভাবির পোলারা যেমন আজকে বলছে না যে যারা জুলাই চেতনা বিরোধী, তাদের তথাকথিত কি জুলাই কি সিডিআই নাকি কি জানো, যে এই চেতনার বিরোধী বাপ হলেও তাকে ছাড় দিবে না। এটাই যাতে আওয়ামী লীগ বলতে পারবে, ছাত্রলীগ বলতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যা থাকবে বাপ হলেও ছাড় দেবো না। একই ডায়লগ, খালি জাস্ট কাট কপি পেস্ট করে দিবে। উপকারী করেছে, উপকারী করেছে। জি জি। আচ্ছা ভাই, এই যে আপনি জুলাই চেতনাই আনলেন, তো এক ভাই লেখছে, উনি লেখছে ফরিদ ভাই জুলাই সিডিআই এর শুভেচ্ছা নিবেন। তো ভাই আমিও তো 90-এর দশকের, আপনিও 90-এর দশকের, দুজনে একই সময়কার। তো ওই সময় আমরা যারা 90 দশকের পোলা পাইন, তারা সকলেই জানি না ইয়ামাহা সিডিআই সিলভার কালার, সিলভার কালার, সিলভার কালার ওইটা যার কাছে ছিল সে তখন ওই সময়কার, তখন সেই এলো আমার ভাবির পোলা। হ্যাঁ। তো এখন এই যে আমাদের, আমি নায়ক নায়িকা খুব একটা ভালো করে চিনি না, ওই মেহের আফরোজ শাওন সে নাকি লেখছে যে কি সিডিআই লেখছে, এইটা নিয়ে দেখি যে মানে ব্যাপক আন্দোলন, এইটা নাকি হচ্ছে যে এই কথা বলার কারণে চেতনার ধ্বংস হয়ে গেছে গা, সেইটা নিয়ে ব্যাপক গালাগালি। দেখেন আমার যে এখানে প্রশ্ন সেটা হচ্ছে যে ও সিডিআই বলার কারণে নাকি সমাজের মানে নোংরামি শুরু হয়েছে। তো ভাই যারা যারা সাউয়া মাওয়া সিরার কথা কইছিল ওইটাতে কি নোংরামি হয় না?
এটাই তো মানে শাওনের আসলে ওইটাই বলা উচিত ছিল, ওইটা বলে না বলেই তো দোষ দিয়েছে। ওটা যদি বলতো হুবহু, এখন যেহেতু মিনিমাম শাওনের তো লজ্জা আছে, মেয়ের আফরোজ শাওনের তো মিনিমাম লজ্জা আছে, ওই শব্দটা উচ্চারণ করতে পারে নাই, বা আমরা ওইটা উচ্চারণ করতে পারি না, মানে ডাইরেক্ট আমরা সবসময় বলতে পারি না, ওইটাই বললে ভালো হইতো। এই জন্য ওদের খারাপ লাগছে আর কি, যে কেন সিডিআই বলবে, সরাসরি বলবে, বলতো হাদিমাদি ছিঁড়ে ফেলবে, এটা বলতো তাহলে ভালো। তবে মেয়ের আফরোজ শাওন একটা কাজের কাজ করে ফেলেছে, সেটা হলো মানে বিড়ালের গলায় ঘন্টি বেঁধে দিয়েছে। তার স্বামী একবার বলেছিলেন তুই রাজাকার টিয়া পাখির মুখ দিয়ে, তখনও কিন্তু ঠিক ওই দশকে আমরা মনে থাকার কথা, তখনও কিন্তু জামাতিদের রাজাকার আলপতুতে গায়ে আগুন লেগে গিয়েছিল। শাওনও সেই কাজটা করেন, খুব ভালো কাজ করেছেন, বুঝতে পারছেন, উনি তো জামালপুরে খুব ভালো কাজ করছে, একেবারে ঠিক মতো চুত্রার পাতা, মানে তিনি তো ওটা পোস্ট দেন নাই, তিনি তার লেখাটা কিন্তু তৃতীয় শ্রেণীর, তিনি নিজেও জানেন, কিন্তু তার তৃতীয় শ্রেণীর লেখাটাতেই এইভাবে যে বিহারি পল্লীতে আগুন লাগবে, জামাতি পল্লীতে আগুন লাগবে, জুলাই সন্ত্রাসীদের পল্লীতে আগুন লাগবে, আমার ধারণা যেটা শাওন নিজেও জানতেন না, এটা আমার ধারণা তিনি নিজেও জানতেন না। ভালো কাজ হয়েছে, আমি মেহের আফরোজ শাওনকে ধন্যবাদ জানাবো। আপনি এরকম তৃতীয় শ্রেণী লেখাগুলোই লেখেন, যেগুলো ওদের চপট, যেগুলো ওদের সূত্রার পাতার মতো লাগবে সেগুলোই বলতে হবে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, তাছাড়া কোনো, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল হচ্ছে এই শাওন, খুব ভালো কাজ করেছে এবং এটা হওয়া উচিত। যারা এখন বলতেছে শাওনের এই কথাতে মানে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, যখন হাদি ওই সাওয়া ছিঁড়ে ফেলতো বলতো, ছিঁড়তে চাইতো, এবং এখনো বলে, মৌলবীরা আজকাল এটা বলে। তারপর এক ভাবির মেয়ে আছে দেখলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাসার সামনে যাও এগুলো বলছে, তখন তোমাদের রুচিতে দুর্ভিক্ষ লাগে নাই, ও এখন শাওন অর্ধেক বলছে তাতেই রুচিতে বেঁধে গেছে। মানে মানে চরিপে চরি ফের বি সেনা জরি, এই জুলাই সন্ত্রাসী যারা, জামাত যারা, হেফাজত যারা তো ভণ্ড বদমাইশ, মানে ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, ইজ্জত যাবে না, ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, সমস্যা নাই। শাওন মনে করেন যে একটু ব্লাউজ আর পেটিকোট পরে ঘুরছে, ইজ্জত চলে গেছে, আর ওরা জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বেটিরা, ভাবির মেয়েরা ন্যাংটা হয়ে ঘুরলে সমস্যা, ওদের ইজ্জত চায় না, শাওন বললে ইজ্জত চায়। আসলে শাওনের উপর ক্ষোভটা কেন জানেন, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বল, তার বক্তব্যটা আসলে তো তার ওই পোস্টটা একটা প্রতিবাদ, একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদের কারণে জুলাই সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য তাদের এত রাগ, এত ক্ষোভ। এদের মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে এই ধরনের কথা বললে সমস্যা নেই, কিন্তু শাওন জুলাইয়ের চেতনা বিরুদ্ধে বলছে, বিহারি পল্লীতে আগুন লেগে গেছে। ওই যে শাওয়া হাদি বলছিল না, যে কোট অ্যান্ড কোট জুলাই ঘটেছে ৭১-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে নিজে বলেছে, তাদের তো সিট লাগবেই। এদের কাছে যে যে শাওয়া মাওয়ার নাম নিল, তারে আপনি জাতীয়, তারে এখন পারলে জামাতের জাতির পিতা বানায় ফেলবেন বা নিজেরই পিতা বানায় ফেলবেন, কোনো সমস্যা নাই। তারে কবর দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে, বাল গাছকে আপনারা তাল গাছ বানায় ফেলবেন শাওয়া মাওয়া বলার পরেও। আর শাওন শুধু লিখেছে জুলাই সিডিআই, ২৪ জুলাই সিডিআই, তাতে আপনার হাতে ঘা লেগে গেল। কেবল বলেছে ঠাকুর ঘরে কে রে, কয়ে ফেলাইতেছে আমি কলা খাইনি। আমরা এখন এমনি জিগাইতে পারি না যে ও শাওন কি বাতি লাগাইলা, তো শাওন জবাব দিব কেন ভাই সাহেব, জুলাই সিডিআই। ঠিক, এটা খারাপ না, যে কি বাতি লাগাইলা, ফিলিপস আর না, জুলাই সিডিআই, জুলাই সিডিআই। হ্যাঁ ফরিদ ভাই, এইদিকে আবার আজকে বিজনেস স্ট্যান্ডার্ড ৩ ঘন্টা আগের একটা খবর। জি বলেন। হয়তো আপনি এর আগেও বেশ কিছু টক শোতে গেছেন বা অনেকেই টক শোতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে সম্ভবত কেউ কথা বলে নাই। তা আমার খুব ইচ্ছা হয়েছে যে আমার শো গুলাতে আমি কিছু ঘটনা আনবো যেগুলা রাজনীতির ভিতরে পড়বে না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। চায়না বাংলাদেশকে 0 ট্যারিফ ঘোষণা দিছে, মানে বাংলাদেশি মাল চায়নাতে 0% ট্যারিফে যাবে। তো বাংলাদেশের সাথে ভারতের যেটা ছিল, ভারত বাংলাদেশকে দিত প্রতি বছর, ভারত থেকে আমরা আমদানি করতাম $12 বিলিয়ন, আর ভারতে আমরা রপ্তানি করতাম হচ্ছে যে $2.5 বিলিয়ন, মানে $2.5 বিলিয়ন। চায়না থেকে আমরা যা আনি এই পর্যন্ত, এখন পর্যন্ত চায়নাতে রপ্তানি আমাদের ওই $0.5 বিলিয়ন হয় নাই। 0 ট্যারিফ দেওয়াতে আমরা এখন কি রপ্তানি করব চায়নাতে? এটা বিশাল সুযোগ দিছে ভাই, বিশাল সুযোগ। হ্যাঁ, তাহলে চায়নার ব্যাপারটা কি হয়েছে জানেন? ধন্যবাদ এটা বলার জন্য। বিজনেস তো একটা রাজনীতির অংশ, হ্যাঁ, কারণ সারা দুনিয়াতে এত যুদ্ধ হইতেছে তো বাণিজ্যের জন্য, মার্কেটের জন্যই। কারণ হচ্ছে যে অলরেডি বঙ্গুরা তো শুরু করে দিয়েছে চায়না 0% ট্যারিফ।
আরে বাবা, কিন্তু ফলাফল কি জানেন? অর্থাৎ চায়না 0,0,0,0 যোগ করলে কত হয়? 10টা জিরো দিলেন, যোগ করলে কিন্তু জিরোই থাকে। তো চায়নাতে তো আমরা রপ্তানি করি না, মানে কম দিয়া ভাও। হ্যাঁ বিষয় আসলে চায়নার ব্যবস্থাটা হয়েছে কি, চায়নার কথা হলো আমি মামার বাড়ি যাবো আর খাবো, আর বাংলাদেশ আমার ভাইগনা আসবে আর যাবে, খাবে না। তো চায়না আমাদের বৃহত্তর একটি অংশ চায়না থেকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার আমদানি করি, কিন্তু চায়নাতে আমাদের কিছুই যায় না, 1%ও না, 0.5 হইতে পারে। অর্থাৎ এতেই খুশি, মানে কর্তাই খুশি, সুধীর ভাই, আনন্দের সীমা নাই। নিচের হাতে নেই মুরুগটা কত বড়, আসিস তোরে মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মানে দেখাইছে এত বড়, পরে এইভাবে ধরছে, মানে ছোট্ট এইটো, মানে এটা অশ্বডিম্ব প্রসব করেছে এই চুক্তিতে। চায়না আমাদের জিরো টিরিপ দিলেই কি, আমরা তো রপ্তানি করি না। আপনি বললেন ফরিদ আমার বাড়িতে আসলে যত মন চাই ততই খাওয়ামু, কিন্তু আপনি তো আমার দাওয়াতই দেন না, খাওয়াবেন কেমনে? আর আপনি আমার বাড়ি আসেন আর খান, আসেন আর খান, কিন্তু মানুষজন এখন মানে বাঙ্গু তো বাঙ্গু, এত তো আকল আল্লাহ দেয় নাই। আর যেটুকু ছিল, গোলাম আজমের পিছে ঘুরে, নিজামের পিছে ঘুরে, সাইদের পিছে ঘুরে, ভাবি পোলাদের পিছে ঘুরে, ওই আকল শেষ হয়ে গেছে। তো এটা হাস্যকর ব্যাপার এই চুক্তি। কারণ হচ্ছে যে একই সাথে আরেকটা ভিডিও আছে, সেই জি, ভিডিওটা দেখছি যে জি, কেউ বা কারা ভিডিওটা করছে, এটা খবরের মতো করে, যে চাইনিজ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন বস্তি মসজিদে সরাসরি কারো অনুমতি ছাড়া ওদের বেডরুমে ঢুকেও হেরা কে কি করে এডি ভিডিও করতেছে, আর চাইনিজ ভাষায় কথা কইতে কেউ তো বুঝে না। হঠাৎ করে চাইনিজদের উৎপাত বাইরে গেছে বাংলাদেশে, এদিকে 0% টেরিফ। এখন ঘটনা হচ্ছে যে আমরা 0% টেরিফ নিয়ে আমরা যা উৎপাদন করি তা তো আসলে চায়না নেয় না, কাপড় চোপড় তো চায়না নেয় না, আমরা রপ্তানিতে করি কাপড়, কাপড়, জি। এগুলো নেই ইউরোপ এবং আমেরিকা। আবার চায়না আমাদের চায়নার ভয়ে ইউরোপ আমেরিকা তটস্থ থাকে, কারণ চাইনিজ মালের লগে পৃথিবীর কেউই পারে না, হেরাও বেশ পারে না কিনা ছাড়া। এখন আমাদের 0% টেরিফে দিল, আমরা কি কি এমন এমন কিছু কি আছে যেটা আমরা রপ্তানি করার মতন আছে? আসলে একটু চিন্তা করে দেখেন, আমার মনে হয় এই জিনিসটা একটু চিন্তা করা উচিত আপনারও। একটা জিনিস রপ্তানি করা যাইতো, কিন্তু এটা তো চায়না নিবে না। সেটা হলো বাংলাদেশ থেকে কিছু মসজিদ মাদ্রাসা রপ্তানি করা যাইতো, কিছু মোল্লা রপ্তানি করা যাইতো, এছাড়া তো রপ্তানি, কিন্তু চায়নাতে তো ওই মাল চলে না। চায়নাতে তো চায়না টয়লেট, মসজিদের ভাঙ্গে টয়লেট বানায়, ওইখানে তো মোল্লাদের জায়গা নাই। তো একটাই ছিল যে মসজিদ মাদ্রাসা আর মোল্লাদের রপ্তানি করা, এছাড়া আর তো আমি কিছু দেখতেছি না। ওইখানে পাকিস্তানের মতো জঙ্গলি মঙ্গলিও রপ্তানি করা যাবে না, কারণ পাকিস্তান ওগুলো নেয় না, সরি, চায়না ওগুলো নেয় না। ওটা বরং কড়া ভাবে পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ভাবে মুসলমানদের দমন করে চায়না। তো আপনি আর কিছুই রপ্তানি করতে পারলেন না। সবচেয়ে যেটা রপ্তানি করতে পারতাম সেটার দাম এত কমাইছে যে ওরা রপ্তানি করা না করার সমান। অনেকে হয়তো জানে না, এই যে বাংলাদেশে যে চামড়া এর দাম ডাউন করা হয়েছে একেবারে সর্বনিম্ন, এটা কিন্তু চায়নার ষড়যন্ত্র। বাংলাদেশের এই চামড়া, লেদার সব চায়না নিয়ে চলে যায়, এটা অনেকেই জানে না। বাংলাদেশের এই চামড়াগুলো সব চায়না চলে যায়। তো ওটা দামি চামড়া, দামি তখন আর উৎপাদন করবেন আপনার, রপ্তানি করবেন কি? চায়না নিজেই তো রপ্তানিকারকের দেশ, চায়না নিজেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, আপনার কাছ থেকে নিবে কি? আর এখানে পাগলাকে ওই যে চকলেট দিয়ে বুঝাই দিছে, মানে চায়না আমাদের 10 পয়সা দামের চকলেট হাতে ধরাই দিয়া মনে করেন আমার 500 টাকা দামের ফুটবল নিয়ে চলে গেল, বিষয়টা এরকম। এখন বাংলাদেশের বঙ্গ ধরতে আমরা বুঝাইতে, আপনি তো বঙ্গ বলেন, ভালো হয়েছে আমি বাংলা বঙ্গ বলে যাই, বঙ্গ ধরতে। আবার চায়নাতে কিন্তু বাংলাদেশিদের কি বলে জানেন তো? বনজেলা, বনজেলা। বনজেলা যে কি, বনজেলা কি বাঞ্জারান নাকি কি কি বুঝাই, বনজেলা বলে। আমি কই কিরা, আমাদের দেখে বলে বনজেলা, বনজেলা। বাঞ্জেলা বলে কেন? বাঞ্জেলা হলো বঙ্গু, বুঝতে পারছেন? বাঞ্জেলা বলে ডাকে। যাই কেন ডাকে আমি জানি না, আমি সঠিক জানি না আসলে, এটা আমি আমার মতো বললাম। তবে বাংলাদেশে চায়না, আবার সবচেয়ে বিপজ্জনক হলো চায়না কিন্তু হুমকি দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো শক্তির বিষয় তারা বরদাস্ত করবে না।